আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা পড়ব লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসায়ের সঙ্গে তোমাদেরকে আমরা একটা বিষয় বলেছি, অর্থাৎ ব্যবসায়ীকে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কার্যাবলী, বৈধ পণ্য বা সেবা সরবরাহ করতে হয়। এখানে একটা ওয়ার্ড তোমরা নোট করো, সেটা হচ্ছে বৈধ, অর্থাৎ লিগাল। তো এইখান থেকেই মেইনলি হচ্ছে আইনগত পরিবেশটাকে ইন্ডিকেট করা হয়। এমনি যেমন ধরো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন রয়েছে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কোম্পানি আইন, 1994 সালের কোম্পানি আইন। এরপরে পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 1932 সালের কোম্পানি আইন। এছাড়াও আমাদের দেশে লেবার ল 2006, অর্থাৎ শ্রম আইন 2006, এবং হচ্ছে যেমন হচ্ছে যদি বলি পণ্য বিক্রয় আইন 1930। এইভাবে বিভিন্ন ধরনের আইন রয়েছে যেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যকে অর্থাৎ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। আজকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট একটা ল অর্থাৎ চুক্তি আইন 1872 নিয়ে আলোচনা করব। অর্থাৎ চুক্তি হলেই কেবলমাত্র কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যখন বিজনেস করতে চাই তখন কি এক পক্ষ আরেক পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হই। তো এই যখন আমরা চুক্তিতে আবদ্ধ হই তখনই কিন্তু আমরা কেবলমাত্র আইনগত সুবিধাগুলো পেতে পারি। তো সেই প্রেক্ষাপটে অর্থাৎ যদি চুক্তি না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো লিগ্যাল অ্যাডভান্টেজ অর্থাৎ যদি যদি এমন হয় যে কোনো একটা চুক্তি সম্পাদন করা হলো, সেক্ষেত্রে যদি কেউ এই চুক্তি ভায়োলেট করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার যে বিষয়টা, সেটা আইন অনুযায়ী চুক্তি সম্পাদন হলেই সম্ভব, অর্থাৎ আদালতের মাধ্যমে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। আর যদি আমরা চুক্তি সম্পাদন না করি সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের মিসকন্ডাক্ট বা যে কোনো ধরনের যদি আমাদের ফেভারেবল না হয়, যে যদি কোনো অন্য বিষয় ঘটে, তো সেই ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে যে ব্যবস্থা, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি বিজনেস শুরু করি, আমাদের প্রফিট শেয়ার বা যে কোনো লস হলো, লসের যে বিষয়গুলো, তো সেটা যদি আমরা চুক্তির মাধ্যমে না হয় তাহলে আমরা ওই ক্ষেত্রে ক্লেম করতে পারবো না। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, আমাদের দাবি আদায় করতে পারবো না। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চুক্তি আইন 1872। আর আইনের ক্ষেত্রে আমি ছোট একটা উদাহরণ বলি। দেখো, আইন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কান্ট্রি, কালচার, কাস্টম, প্রথা, কাস্টম, এগুলো অনুযায়ী কি করে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ধরো যে সে গোস্ত, তো গোস্ত একটা আইটেম, এটা বৈধ, কিন্তু যদি এটা শুকরের গোস্ত হয়, তো শুকরের গোস্ত সৌদি আরবে কি বৈধ? আমাদের দেশে বৈধ, বাট ইউরোপে তো এটা বৈধ। তো সেইভাবেই হচ্ছে যে একটা পণ্য এক এক দেশে এক এক ভাবে তাদের কান্ট্রি, কালচার, কাস্টম ওয়াইজ আসলে বৈধ ও বৈধতা অবৈধতা এটা নিশ্চিত করে। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে চুক্তি আইন। সো স্লাইডে আমি বিষয়গুলো সাজিয়ে রেখেছি। লেটস হ্যাভ আ লুক অন দা স্লাইড। আমরা কোর্স টাইটেল দেখতে পাচ্ছি এবং টপিক আজকে আমরা কন্ট্রাক্ট ল করব, দেন অনার্স সেকেন্ড ইয়ার। দেন হচ্ছে চুক্তি আইন। তো এখানে চুক্তি আইন হচ্ছে ব্যবসার অন্যান্য যে আইনগুলো আমি বলেছি সেই আইনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চুক্তি হলেই কেবলমাত্র আমরা আমাদের সুবিধাগুলো বা আমরা আমাদের অসুবিধাগুলো ক্লেম করতে পারি। আদারওয়াইজ যদি চুক্তি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু সুবিধা অসুবিধা ক্লেম করা সম্ভব না, অর্থাৎ আদালতের মাধ্যমে সু করে যে আমাদের প্রিভিলেজগুলো আমরা নিব সেটা সম্ভব না।
সো এখানে দেখো যে বিষয়গুলো দেয়া আছে, চুক্তি আইন ব্যবসায়ের আইনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হচ্ছে আদালতের মাধ্যমে যে সকল চুক্তি বলবৎ করা হয় সেগুলি হচ্ছে চুক্তি আইনের বিষয়বস্তু। অর্থাৎ চুক্তি আইনের মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম দেওয়ানি আইনই দেখা যায় যে চুক্তি আইন 1872 এর বেসিসেই করা। সো সাধারণ মানুষ যখন, অর্থাৎ সাধারণ মাস পিপল যখনই কোনো অ্যাক্টিভিটিস করবে তার এইটা অর্থাৎ বিভিন্ন ধরনের আইনগুলো ওইভাবেই ফ্রেমওয়ার্ক করা যেন হচ্ছে যে সে তার সুবিধাগুলো আদায় করতে পারে, আইনের মাধ্যমে আদায় করতে পারে। এরপরে যেটা হচ্ছে যে ব্যবসায়িক এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করাই হলো চুক্তি আইনের উদ্দেশ্য। ব্যবসায়িক বা অন্যান্য যে লেনদেনগুলো আছে সেক্ষেত্রে যেন হচ্ছে যে একটা লিগ্যাল সাপোর্ট মাস পিপল পায়, এইটাই হচ্ছে চুক্তি আইনের উদ্দেশ্য। বাংলাদেশে আমরা যেটা প্র্যাকটিস করছি 1872 সালের চুক্তি আইন। তো এরপরে যে বিষয়টা এটা হচ্ছে যে একটা সিম্পলিফিকেশন করা আছে, সেটা হচ্ছে মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে। অর্থাৎ আমরা প্রতিনিয়তই তো জীবন চলমান, মানে কার্যাবলীও চলমান, বিভিন্ন প্রমিস করছি এবং হচ্ছে তা পালনের জন্য যে বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকে কি বলে? চুক্তি আইন বলে। পেন নিয়ে নিন। লাইক এটা হচ্ছে অর্থাৎ মানুষের প্রয়োজনে বিভিন্ন বাধ্যবাধকতার জন্য যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে, সেইটার জন্য রাষ্ট্র যে একটা বিধিবিধান প্রবর্তন করে, সেটাই হচ্ছে চুক্তি আইন। এটাকে একটা উদাহরণ দেয়, সে তুমি কারোর সাথে বিজনেস শুরু করেছো। এখন বিজনেস শুরু করার ক্ষেত্রে তুমি ক্যাপিটাল ইনভেস্ট করলে, সেও ক্যাপিটাল ইনভেস্ট করলো, কিন্তু বছর শেষে যে মুনাফা হলো সেই ভদ্রলোক একাই মুনাফার অংশ নিয়ে নিচ্ছে। তো এখন এইটা তখন কি হবে? বেসিক্যালি দুইজন বিজনেস শুরু করলে সে একাই যদি সম্পূর্ণ মুনাফা নিয়ে নেয়, তাহলে সেটা তো হলো না। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমিও কি মুনাফার অংশীদার, এবং এই ক্ষেত্রে যেটা করতে পারো যে তুমি তোমার অধিকারের জন্য অধিকার ক্লেম করতে পারো, এবং হচ্ছে যদি সে অধিকার দিতে অস্বীকার করে, যদি এরকম হয় যে সে বললো যে আমি প্রফিট শেয়ার করব না, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? আইনগতভাবে তুমি তোমার অধিকার আদায় করে মুনাফার ভাগ নিতে পারো। এইগুলোই মেইনলি হচ্ছে যে তোমার এই যে চুক্তি আইনে বলা আছে। এরপরে দেখো যে চুক্তি আইনের সংজ্ঞা হচ্ছে ল্যাটিন কন্ট্রাক্টাস শব্দ থেকে ইংরেজি কন্ট্রাক্ট শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে চুক্তি বলতে বেসিক্যালি হোয়াট টু ডু নট টু ডু, কি করতে পারবে কি করতে পারবে না। এটা পারস্পরিক সম্মতির মাধ্যমে যখন একটা ফ্রেমওয়ার্ক করা হয়, যখন একটা লিখিত ব্যাপার দ্বারা যে আমরা একটা ব্যবসা করছি, আমরা এইগুলো করতে পারবো না, বা এই বিষয়গুলো। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে, আমরা একটু নিয়ে নিই ক্লাসে। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তুমি কি জয়েন করেছো ক্লাসে? হ্যালো, জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো।
দেন আমরা চুক্তির সংজ্ঞা পড়ছি, শোনো হ্যাঁ। আর কোনো কোনো কিছু বুঝতে হলে বুঝতে না পারলে কোশ্চেন করবে, ঠিক আছে? জি জি। তো আমরা মেইনলি আইন পড়ছি, লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, ব্যবসায়ের আইনগত পরিবেশ পড়ছি। এখানে হচ্ছে চুক্তি আইনটা আমরা দেখছি, আজকে চুক্তি আইন আলোচনা করছি, চুক্তি আইন 1872। তো এখানে লাস্ট যে স্লাইডটা ছিল সেটা হলো কন্ট্রাক্ট লোক সম্পর্কে আমরা সাধারণ কথাবার্তা বলেছি, খুব বেশি কথাবার্তা বলা হয়নি, আলোচনা চলছে। তো এইটা এখন আমরা পড়ছি হচ্ছে সংজ্ঞা। তো চুক্তি বলতে বেসিক্যালি যেটা হচ্ছে হোয়াট টু ডু নট টু ডু, কি করতে পারবে কি করতে পারবে না, পারস্পরিক সম্মতির মাধ্যমে এই বিষয়গুলোকে এনশিওর করা, একটা ফ্রেমওয়ার্ক করা। তো এই ক্ষেত্রে দেখো যে একটা সংজ্ঞা আমি দিয়ে এখানে, আর এই শব্দটা কন্ট্রাক্টাস ল্যাটিন শব্দ থেকে ইংরেজি কন্ট্রাক্ট শব্দটা আসছে, যার অর্থ হচ্ছে বাংলা আমরা বলতে পারি চুক্তি। তো চুক্তি করতে হলে দেখো চুক্তির ক্ষেত্রে যেটা করা হয় যে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য একাধিক পক্ষের পারস্পরিক সম্মতি। এখানে স্লাইডে সম্মতি কথাটা আসেনি, সম্মতিটাই হচ্ছে চুক্তি। তো দেখো কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 2H এ একটা ডেফিনেশন দেয়া আছে, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। আইনগতভাবে বলবৎ যেই আইনগতভাবে বলবৎ সম্মতি হচ্ছে চুক্তি। তো এই যে অর্থাৎ আমাদের যে পারস্পরিক সম্মতি, এটা যখন আইনগতভাবে প্রতিষ্ঠিত হবে তখনই হবে কি চুক্তি। তো এখানে একটা সিগনিফিকেন্ট বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যখন এই কোর্সটা পড়বে তখন হচ্ছে যে এই যে আমি দেখো একটা সংজ্ঞা দিয়েছি, সাথে সেকশন দিয়ে দিয়েছি। তো তোমরা সাধারণত যেটা করবে লেখার ক্ষেত্রে, এরকম আইনে যে বিষয়গুলো বলা আছে যদি উইথ সেকশন দিতে পারো তাহলে তোমরা একেবারে সম্পূর্ণ মার্কস পাবে, একেবারে অঙ্কের মতো। অর্থাৎ ল কিন্তু একেবারে নির্দিষ্ট বিষয়, এবং এটাকে যদি নির্দিষ্টভাবে বলতে পারো তাহলে হচ্ছে সর্বোচ্চ মার্কস এই কোর্সে তোমরা পেতে পারো। আর যেহেতু আইন এবং হচ্ছে এইগুলো হচ্ছে একটা মানে কিছু সেগমেন্ট থেকেই সাধারণত কোশ্চেন হয়, খুব ব্যাপক আকারে বা ব্যাপক এরিয়া নিয়ে না, কিছু লিমিটেড এরিয়া। তো সেইগুলো হচ্ছে কি ভালোভাবে তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে, বুঝতে পেরেছো? জি জি। এইগুলো এই যে কন্ট্রাক্ট অ্যাক্ট, এই যে ডেফিনেশন কোড থেকে সেকশন 2H থেকে নেয়া, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু নোট রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আসলে কিভাবে চুক্তি হয়, কিভাবে চুক্তি হবে। তো যেমন ধরো চুক্তি মানেই বোঝা যাচ্ছে যে একাধিক পক্ষ থাকবে, অর্থাৎ একজনই কি চুক্তি সম্ভব? একজনের বেশি চুক্তি সম্ভব না। চুক্তি হতে হলে মিনিমাম দুইজন লাগবে, মিনিমাম দুইজন লাগবে। অর্থাৎ তুমি ধরো একটা ব্যবসা করতে চাচ্ছ, তো সো যখন সলো প্রপ্রাইটরশিপ বিজনেস করা হয়, এক মালিকানা ব্যবসা, এখানে তো চুক্তির বা হিসাবের ক্ষেত্রে কোনো জবাবদিহিতা নাই, নিজে যা করবে তাই। কিন্তু যখন তুমি তোমার বন্ধুর সাথে করবে তখনই কি হবে? চুক্তি হবে, তাই না? তো চুক্তির ক্ষেত্রে যেটা করা হয় যে আমরা ব্যবসায় কত টাকা ইনভেস্ট করব, ব্যবসায় কি করা হবে, এরপরে হচ্ছে যে যদি কেউ কে কতটুকু সময় দিবে, কে কতটুকু প্রফিট নিবে, এগুলো মোটামুটি একটা খসড়া করা হয় না? এইটাই হচ্ছে যে একটা চুক্তি। আরেকটা বিষয়, যেমন ধরো এইটা বিজনেস এগ্রিমেন্ট। তো আরেকটা যেটা হয় যে সে ধরো তোমরা সে বাসে উঠলাম, আমি ধরো বাসে উঠলাম বা তোমরা বাসে ওঠা হয় না? তো বাসে উঠে এইখান থেকে আমরা মতিঝিল গেলাম। তো এখান থেকে বাসে উঠে মতিঝিল গেলে কত ভাড়া চাইতেছে, এসে ভাড়া চাইতেছে। তো সেক্ষেত্রে কি ভাড়া দেওয়া হবে? আমরা পড়তেছি কি চুক্তির উপাদান। ভাড়া চাইলো যে আসছেন ম্যাডাম, আমাকে 25 টাকা ভাড়া দেন।
ভাড়া তো দিতে হবে, তাই না? জি জি স্যার। তো এই যে ভাড়া দিতে হবে বেসিক্যালি, আর ভাড়া 25 টাকায় কেন দিব? এই কোশ্চেন গুলো। তাহলে এই যে আমি বাসে উঠলাম এবং বাসে যে ভাড়া দিলাম, এই সম্পূর্ণটাই হচ্ছে কি তার সাথে আমার একটা অলিখিত চুক্তি। অর্থাৎ বাস বাস কর্তৃপক্ষ আমাকে আমাকে কি করতেছে, অফার করতেছে যে আপনি এরকম বলে না যে ওদের একটা কি ট্রানজিট থাকে, অর্থাৎ একটা ডেস্টিনেশন থাকে, কোনো বাস মতিঝিল যাচ্ছে, কোনো বাস ফার্মগেট যাচ্ছে, বা ফার্মগেট হয়ে মতিঝিল যাচ্ছে, নিউ মার্কেট যাচ্ছে, তো এইভাবে চিটাগাং যাচ্ছে। তো তাদের একটা কি থাকে, অফার থাকে যে আপনি এইখান থেকে মতিঝিল পর্যন্ত গেলে আপনাকে 25 টাকা ভাড়া দিতে হবে। এরকম কি অলিখিত বলা আছে না? জি জি। তাহলে আমি একটা পার্টি হলাম, বাস একটা পার্টি, আমাদের মধ্যে অলিখিতভাবে অফার দেওয়া আছে, এবং আমি যেহেতু সিটে গিয়ে বসছি, তার মানে কি আমাকে 25 টাকা দিতে হবে। ফার্মগেটে গেলে তার নির্দিষ্ট সমপরিমাণ টাকা দিতে হবে। তো তাহলে কি হলো, এই যে একাধিক পক্ষ হলো এবং কি চুক্তি কিন্তু অলিখিতভাবে হয়ে গেল। সো এই যে এই বিষয়গুলো, তাহলে দেখো এই এই বিষয়টা কিন্তু আমরা আইনের মাধ্যমে চিন্তা করে দেখি নাই। এর আগে কি চিন্তা করে দেখছি যে বাসে উঠতেছি, টাকা দিচ্ছি, এইটা কিন্তু তার সাথে আমাদের চুক্তি হয়ে গেল। এইটা এই অ্যাসপেক্টে কিন্তু এর আগে চিন্তা করি নাই। করে দেখছি নাকি? করে দেখি নাই। কিন্তু বেসিক্যালি হচ্ছে জি কি এটা আমাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেছে। এইখানে মজার বিষয়টা কি জানো, যে কেউ যদি কারো রাইটস বা প্রিভিলেজ যদি ভায়োলেশন হয়, কেউ যদি কম সুবিধা পায়, ভাড়া বেশি নিচ্ছে, 30 টাকা চাচ্ছে, তুমি ক্লেম করতে পারবা, বা ভাড়া একজন 20 টাকা দিচ্ছে, বাস কর্তৃপক্ষ ক্লেম করতে পারবে। এবং যেটা হবে যে এট দ্য এন্ড কি হবে, যে যদি কেউ কোনো বড় ইস্যু হয়, সেক্ষেত্রে এক আদালতে গিয়ে তার সুবিধা আদায় করতে পারবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে চুক্তিটা আমাদেরকে কি করে, আমাদের অধিকার আদায় করার ক্ষেত্রে সহায়তা করে। জি আচ্ছা, তাহলে আমরা একটা উপাদান দেখলাম। এরপরে এরপরে সেকেন্ড যে উপাদানটা, সেটা হচ্ছে যে চুক্তি হওয়ার জন্য ফার্স্ট একজনকে, অর্থাৎ এক পক্ষকে অফার করতে হবে, প্রস্তাব করতে হবে, প্রস্তাব উত্থাপন করতে হবে। অর্থাৎ একজন প্রস্তাব উত্থাপন করবে, আরেকজন প্রস্তাব উত্থাপন করলেই ওইটা চুক্তি হবে। সে সে তোমার বন্ধু তোমাকে বললো, চলো আমরা আমরা হচ্ছে কি একটা বিজনেস করি, ই কমার্স বিজনেস করি, বা হচ্ছে যে ধরো ই কমার্স একটা বিজনেস করি, বা একটা ওয়েবসাইট করি, বা আমরা এখন তো অনেক বিজনেস অপরচুনিটি আছে, তো সেইগুলো আমরা কি করি, করি। তাহলে সেই অনুযায়ী এই অফারটা যখন অ্যাকসেপ্ট করা হবে, তখন কি হবে, এইটা একটা চুক্তি হবে। এইটা কি হবে, চুক্তি হবে। তো এই এই প্রস্তাব যদি সে ভায়োলেশন করে, অর্থাৎ সে বলে যদি এরপরে বিজনেস না করে, তাহলে অন্যান্য উপাদান, আরো কিছু উপাদান আছে, এগুলো ঠিক যদি ঠিক থাকে, তাহলে তুমি কি করতে পারবা, তার বিরুদ্ধে সু করা যাবে, মামলা করা যাবে, এবং অধিকার আদায় করা যাবে। আরেকটা হচ্ছে যে প্রস্তাব গ্রহণ। লাইক হচ্ছে যে তোমার বন্ধু তোমাকে বলছে যে চলো আমরা বিজনেস করি, তাহলে সেক্ষেত্রে যদি প্রস্তাব, তুমি বললা যে না, আমি তো এখন স্টাডি করতেছি, সো আমি স্টাডিতে কনসেন্ট্রেট করব, আমি আগে পড়াশোনা কমপ্লিট করব, দেন হচ্ছে আমি কেরিয়ারের ব্যাপারে চিন্তা করব, সো আমি এখন এটার জন্য প্রিপেয়ার্ড না, আমি এটা করব না। কি হয়ে গেল, চুক্তিতে প্রস্তাব কি রিজেক্টেড, প্রস্তাব রিজেক্টেড। দেন রিজেক্টেড হলে কোনো চুক্তি হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু সব ওইখানেই শেষ, চুক্তি আর হচ্ছে না দুইজনের মধ্যে। তো এইটা একটা বিষয়। তো এখন আরেকটা বিষয় এখানে একটু ক্লারিফিকেশন আমি করে নিই। সে যদি তোমার বান্ধবী তোমাকে বলে যে চলো চলো আমরা আজকে বিকালে ইয়ে চা খাবো বা হাঁটতে বেরোবো। এখন তুমি বললা আচ্ছা ঠিক আছে হাঁটতে বেরোবো। এখন দুইজনে কিন্তু অফার হয়ে গেছে, প্রস্তাব হয়ে গেছে, এবং হচ্ছে কি প্রস্তাব গ্রহণ করছে। তো সামহাও যেটা হলো যে বিকেলে খুব বৃষ্টি ছিল, তোমার বন্ধু আসতে পারেনি। তো এইটা কি তোমার চুক্তি
সে যে আসতে পারে না এই জন্য কি তার নামে মামলা করা যাবে? না। হ্যাঁ, অফার অ্যাকসেপ্টেন্স প্রস্তাব হয়েছে এবং প্রস্তাব গ্রহণ করছে, বাট তাকে কি মামলা করা যাবে? না স্যার। কেন মামলা করা যাবে না কেন? স্যার এটা তো পার্সোনাল, এটার কোনো টাকা আচ্ছা, এখানে লেনদেন। ফিনান্সিয়াল তো কোনো ইস্যু নাই, ঠিক আছে, অন্যান্য উপাদানগুলো নাই, ওকে গুড। দেন হচ্ছে অন্যান্য উপাদানগুলো কিন্তু নাই এখানে, আরো কিছু উপাদান এই, হ্যাঁ ঠিক আছে, এইভাবে সিনসিয়ারলি শোনো তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে দেখো আমরা 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 বলছি কি, এবং হচ্ছে আমাদের লাইফে এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, এবং দেওয়ানি বিশেষ করে স্পেশালি দেওয়ানি বিষয়গুলো কিন্তু যেই চুক্তিগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টের আওতায়, কোনো না কোনো ভাবে কিন্তু আমরা চুক্তির আওতায় সবাই। আমি আরো উদাহরণ বলবো, তুমি তুমি তোমরা ক্লিয়ার হবে, সো শুনতে থাকো কেমন। এরপরে দেখো যে কি হয়, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইনগত সম্পর্ক। বেসিক্যালি যেটা হয় যে যখন আমরা চুক্তি করি তখন কি হয়, একটা লিগ্যাল রিলেশনশিপ হয়, কি হয়, লিগ্যাল রিলেশনশিপ। সে আমরা যদি বলি যে লাইক আমাদের দেশে অনেক কোম্পানি আছে না, যেগুলো হচ্ছে ফ্যামিলি ওনার থাকে, যেমন ধরো এই যে তোমার স্কয়ারের কথা চিন্তা করো, স্কয়ার এটা তো ফ্যামিলি, দেখা গেছে বাবা হচ্ছে চেয়ারম্যান, সন্তান ডিরেক্টর বা স্ত্রী থাকে এরকম, কিন্তু তাদের মধ্যে যেটা থাকে যে এক হচ্ছে যে তাদের যে এমনি সম্পর্কের বাইরে তাদের মধ্যে আইনগত সম্পর্ক থাকে না, তাদের মধ্যে আইনগত সম্পর্ক থাকে না। জি জি। হ্যাঁ, এরপরে সে ধরো সে আমি ধরো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম, একটা ব্যাংকে, তো ব্যাংকে অ্যাকাউন্ট করতে যাও না তোমরা, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে দেখবে যে একটা অ্যাকাউন্ট করার পর অনেকগুলো সাইন করতে হয়, অনেকগুলো সাইন করতে হয়, তো সাইন করলে দেখবা যে ওইখানে অনেক কথা লেখা আছে, অনেকগুলো কথা লেখা আছে, এই সবগুলোই কিন্তু ব্যাংকের শর্ত, সবগুলোই হচ্ছে কি ব্যাংকের কন্ডিশন। এই ফর্মগুলো যখন ব্যাংকের ফর্মগুলো আমরা সাইন করি তার মানে হচ্ছে আমি কিন্তু ব্যাংকের সাথে অলরেডি চুক্তি করে ফেললাম, কি করছে, চুক্তি করে ফেলছি, এবং আমাদের সাথে কি একটা আইনগত সম্পর্ক হয়ে গেছে, কি হয়ে গেছে, আইনগত সম্পর্ক হয়ে গেছে। আইনগত সম্পর্ক হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে আমি কি করতে পারবো, যে আমার যে অধিকারগুলো আছে আমি আদায় করে নিতে পারবো, আমার অধিকারগুলো আদায় করে নিতে পারবো। এবং হচ্ছে ব্যাংক কিন্তু ব্যাংকের ক্ষেত্রে আইন আছে, আলাদা করে আইন আছে, প্লাস হচ্ছে আমি আমার অধিকার আদায় করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু চুক্তি আইন আমাকে হেল্প করবে, কি করবে, চুক্তি আইন হেল্প করবে। আর ব্যাংকের এন্ডে যেটা করবে যে ব্যাংক যে অনুযায়ী ফর্মুলেশন করা তার ক্লায়েন্টসদের যে রাইটস গুলো আছে সেই অনুযায়ী কি করবে, তার তার যে সুবিধাগুলো নিবে। ব্যাংক কিন্তু বেসিক্যালি ওইখানে ব্যাংক কিন্তু সমস্ত কিছুই তার সুবিধার কথা লিখে রাখছে, তার সুবিধার কথা লিখে রেখেছে ওই যে ফর্মটায়। তো এইগুলো মেইনলি হচ্ছে যখন আমরা করব, অর্থাৎ ফর্মগুলো পূরণ করব, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, আসলে ওইভাবে তো পড়া সম্ভব হয় না, চেষ্টা করব কোনো কিছু যেখানে সাইনের ইস্যু থাকবে সেখানে একটু পড়ে সাইন করা, এটা একটা কমন নিয়ম। কারণ আমি যখন সাইন করতেছি আমাদের সাথে কি হচ্ছে, আইনগত সম্পর্ক হয়ে যাচ্ছে, কিন্তু কি হয়ে যাচ্ছে, আইনগত সম্পর্ক হয়ে যাচ্ছে। তাহলে এইটার হিসাবটা কি কোথায় গিয়ে দাঁড়াবে, অর্থাৎ এটা যদি সুবিধা অসুবিধা অর্থাৎ কেউ ডিপ্রাইভ হয় তখন কিন্তু সাধারণত ঘটনাগুলো খুব বড় না হলেও কিন্তু এটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আদালত পর্যন্ত যেতে পারে, অর্থাৎ আদালতে গিয়ে যে যার রাইটস আদায় করে নিতে পারবে। বুঝতে পেরেছ? সাইনের ক্ষেত্রে আমরা তো সাধারণত কোনো ডকুমেন্ট সাইন করলে পড়ি না, কিন্তু এখন যেহেতু তুমি লয়ের ক্লাস করেছো, চুক্তি আইনের বিষয়গুলো বুঝলা, তাহলে এখন একটা কাজ করা যায়, এখন কোনো কিছু সাইন করার আগে কি পড়ে নেওয়া উচিত না একবার, ইজেন্ট ইট? আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা চেষ্টা করব পড়ে নেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে অনেক আইন হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এরপরে হচ্ছে যেটা দেখো লিগ্যাল কনসিডারেশন। এটা কি লিগ্যাল কনসিডারেশন, অর্থাৎ একটা চুক্তি হওয়ার জন্য কি থাকবে, আইনগত প্রতিদান থাকবে। আইনগত প্রতিদান যেমন আমরা বলতে পারি যে কোনো দুইটা পক্ষ যদি ব্যবসা শুরু করে, কোনো দুইটা পক্ষ যদি ব্যবসা শুরু করে তাহলে কি করবে। এইখানে এখানে ব্যবসা শুরু করলে প্রত্যেকে কি দেখো এখানে একটা ক্যাপিটাল ইনভেস্ট করবে না, প্রত্যেকেই ক্যাপিটাল ইনভেস্ট করবে এবং হচ্ছে কি করবে, মানে টাকা প্রদান করবে, টাকা প্রদান করবে এবং ব্যবসা শেষে যে মুনাফা হবে সেটাও তাদের মধ্যে নিবে। অর্থাৎ তারা যে জি চুক্তিটা করতেছে এটার একটা প্রতিদান আছে না, মুনাফা তারা নিচ্ছে, ক্যাপিটাল ইনভেস্ট জি করতেছে। তো এই যে প্রতিদানগুলো, এই প্রতিদানগুলো থাকলে চুক্তি হবে, প্রতিদানগুলো থাকলে চুক্তি হবে। যদি এরকম হয় যে বাবা সন্তানকে বলল যে তুমি তুমি পরীক্ষায় ভালো করো, আমি তোমাকে সাইকেল কিনে দিব, তুমি পরীক্ষায় ভালো করলে আমি তোমাকে সাইকেল কিনে দিব। তো এখন সে পরীক্ষায় ভালো করছে, ভালো করার পর তার বাবা তাকে সাইকেল কিনে না দিয়ে তাকে একটা ছোট বল কিনে দিছে। এখন ছেলে তো খুব জেদ করছে যে তাকে কেন সাইকেলের পরিবর্তে বল কিনে দেওয়া হয়েছে। কিন্তু ফাইনালি কি সে তার অধিকার আদায়ের জন্য কি পিতার বিরুদ্ধে মামলা করতে পারবে? আচ্ছা মামলা করা যাবে? মামলা না করতে না পারবে না, কারণ এইখানে তো আসলে প্রতিদান নাই, কিন্তু জি কোনো প্রতিদান হয়েছে, এটা কি চুক্তি করা না হয়েছে যে তুমি পরীক্ষা এত টাকা দাও, বা টাকা বা প্রতিদানযোগ্য কোনো বস্তু ছিল? না না এমনি পারস্পরিক কি একটা একটা কি সম্মতি দেওয়া হয়েছে। আমরা পড়বো সম্মতি চুক্তি সকল চুক্তি সম্মতি, এটা পড়বো পরবর্তী টপিকে। তাহলে এইখানে কোনো প্রতিদান নাই। এরপরে তুমি তোমার বন্ধুকে বললা যে আজকে বিকেলে ফুচকা খেতে যাব। এখন সেও রাজি হয়েছে, কিন্তু ইন দ্য ইন কি সে আসলো না। তো এটা তো অফার অ্যাকসেপ্টেন্সের মতো কি হবে না, এটা প্রতিদান নাই যে আমি খাওয়াবো তোমাকে, আমি খাওয়াবো, কিন্তু আসার পর কি হলো, সে সে বললো যে না তোমারটা তোমাকে খেতে হবে, বা কি আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। তো সেক্ষেত্রে কি আমরা কি আইনগত কোনো প্রিভিলেজ পাবো না, অর্থাৎ এটা কিন্তু ওইভাবে চুক্তি না। যদি আমরা বিজনেস করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু এটা চুক্তি হবে, এবং কি হচ্ছে যদি সে বন্ধু হোক আর পরিবার ফ্যামিলি মেম্বার হোক, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমাদের অধিকার আদায়ের জন্য সু করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে পরবর্তী যে উপাদানটা সেটা হচ্ছে আইনগত উদ্দেশ্য থাকতে হবে। তো উদ্দেশ্য জফালাটা আসেনি। তো অর্থাৎ যখনই আমরা ব্যবসা বাণিজ্য করব সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি হতে হবে, আইনগত হতে হবে। অর্থাৎ আইনের বাইরে তো আমরা কোনো বিজনেস করতে পারবো না। অর্থাৎ আমাদের দেশের যেই প্রোডাক্টগুলোর পারমিশন আছে বা সেই প্রোডাক্টগুলোই করতে হবে, বা আমাদের অবজেক্টিভে এমন কোনো কাজ করা যাবে না যেটা হচ্ছে এমন কোনো উদ্দেশ্য বা পারপাস সেট করা যাবে না যেটা হচ্ছে আমাদের দেশের যে প্রচলিত আইনের বাইরে, ইলিগাল প্রোডাক্ট। এবং হচ্ছে যে আমাদের যদি সে ধরো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হয়, ডিউটি পে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এমন কোনো পারপাস সেট করতে পারবো না যে আমরা ডিউটি পে না করে যেন পণ্য নিয়ে আসতে পারি। এটা আমাদের, অর্থাৎ আমাদের যে অবজেক্টিভিটি উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে কি লফুল অবজেক্ট হতে হবে। এরপরে দেখো চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তি সম্পাদনের জন্য যে যে দুইটা পক্ষ থাকবে তাদের কমন কিছু যোগ্যতা থাকতে হবে। এখন তুমি একজনের সাথে চুক্তি করলা, একটা ছোট 10 বছরের বাচ্চার সাথে চুক্তি করা হয়েছে যে আমরা বিজনেস করলে এই এত টাকা ইনভেস্ট করব,
এই লাভ হবে, সমস্ত কিছু ঠিক মতো করা হলো, প্রফিট ও শেয়ার হলো। এখন প্রফিট শেয়ার যেভাবে বলা হয়েছে সেভাবে সব কিছু করা হয়েছে। পেনটা নিয়ে নিই। এখন বছর শেষে যেটা হলো যে বছর শেষে মুনাফা হলো, কথা ছিল কিন্তু যে আমরা অর্ধেক অর্ধেক নিব, অর্ধেক অর্ধেক মুনাফা নিব। এখন 10 বছরের ওই বাচ্চাটা বলতেছে আমাকে 80% দিতে হবে মুনাফা, 80% মুনাফা দিতে হবে। এখন কি কি হবে আসলে বিষয়টা? হ্যাঁ, হ্যালো। সরি, আরেকবার বলেন। এখন তুমি একটা বাচ্চার সাথে 10 বছরের বাচ্চার সাথে চুক্তি করছো যে আমরা বিজনেস করব, বিজনেস করলে আমরা ক্যাপিটাল দিব, সবকিছু ঠিকঠাক মতো করার পরে বছর শেষে মুনাফা হলো, মুনাফা হওয়ার পরে কথা ছিল অর্ধেক অর্ধেক মুনাফা নেওয়া হবে, কিন্তু সে এখন ওই পিচ্চি বলতেছে যে আমাকে 80% দিতে হবে। তখন কি হবে? তখন আমি এটা তো দিতে হবে। বাচ্চা ছোট 10 বলতেছে বছর 80% দিতে হবে, তাহলে কি তখন তুমি কি করবা? ওকে 80% দিবা নাকি 80% না দিলে ইয়ে করবে না, ও মানবে না? তখন কি করবা তুমি? চুক্তি করা 10 হয়েছে না? বছর আচ্ছা ওয়েল শোনো, যে যেটা হয়েছে যে তাকে 80% তোমার দিতে হবে, এছাড়া তোমার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। তুমি তার সাথে কথা বলছো, বাট হচ্ছে তোমাকে 80% দিতে হবে। কারণ কি, এই যে বাচ্চা, ও আমাদের দেশে চুক্তি করার জন্য তাকে কি সে কি প্রাপ্তবয়স্ক হয়েছে? না, সে তো না, 10 বছর, তার সাথে তো চুক্তি সম্পাদনের যোগ্যতা হয় নাই তার। এখন যদি তুমি মামলা করো তাহলে এই মামলা হবে না, অর্থাৎ 50% তুমি পাবে না। ক্লিয়ার? তাহলে যে আমরা যে দুইটা পার্টিস করব, তাহলে এই পার্টিসদের কি করতে হবে? চুক্তি সম্পাদন যোগ্যতা থাকতে হবে। ডান? সে ধরো একজনের সাথে চুক্তি করা হয়েছে, সে হলো দেউলিয়া, আদালত কর্তৃক দেউলিয়া আদালত কর্তৃক যাকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে, তার মানে কিচ্ছু নাই তার। এখন তার সাথে চুক্তি করা হলো, বা অথবা সে পাগল, বাচ্চা পাগল, নাবালক বাচ্চা, এদের সাথে কি চুক্তি করা যাবে? এদের চুক্তি করার যোগ্যতা হয়েছে? তাহলে এদের কি আইনগতভাবে এরা ভ্যালিড না, তাহলে এদের সাথে চুক্তি করলে এই বাচ্চা যা বলছে তোমাকে তাই দিতে হবে। আদারওয়াইজ তুমি যদি সু করো বা কোথাও যাও, তুমি এটার কোনো প্রপার প্রিভিলেজ পাওয়া যাবে না। ডান? আচ্ছা, এরপরে এরপরে যেটা হচ্ছে সেটা হলো স্বাধীন ফ্রি কনসেন্ট। অর্থাৎ দুইটা পার্টি যখন চুক্তি করবে তখন তাদের মধ্যে হলো যে যেটা হচ্ছে যে সম্মতি থাকতে হবে। সম্মতি ছাড়া তো চুক্তি হবে না। তাদের সম্মতি ছাড়া চুক্তি হবে? একজন একজনকে অফার করলো, একজন একজনকে প্রস্তাব করলো, একজন প্রস্তাব গ্রহণ করলো। এই যে প্রস্তাব গ্রহণ করবে, এটা কি তাদের ফ্রি কনসেপ্ট, স্বাধীনভাবে করতে হবে না? যদি এইরকম হয় যে কোনো কারণে দেখা গেছে যে ধরো তুমি তোমার বন্ধু দুইজনে দুইজনে কোনো একটা ব্যবসা শুরু করছো। এখন ব্যবসা শুরু করার পরে দেখা গেছে যে ওইটায় একটা প্রফিট আসছে, ওইটায় লস হয়েছে, ওইটায় বিশাল টাকা লস হয়ে গেছে। এখন তোমার বন্ধু হচ্ছে লসের শেয়ারটা নিতে চাচ্ছে না। সে বলছে যে দেখো, আমি তো ব্যবসায় আসতে চাই নাই, তুমি আমাকে জোর করে নিয়ে আসছো, সো লস হয়েছে, এখন লস তোমাকে দিতে হবে, লস তোমাকে বেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে এই যে যদি বিষয়টা এরকম হয় যে তুমি জোর করে নিয়ে আসছো, মানে তার সম্মতি ছিল না, তার কি ছিল না? সম্মতি ছিল না, ফ্রি কনসেন্ট ছিল না, তাহলে কিন্তু চুক্তি হবে না। তাহলে কি হবে না? চুক্তি হবে না। আর চুক্তি না হলে তুমি কিন্তু তখন সে যেহেতু বলে ফেলছে ফ্রি কনসেন্ট, আমার কনসেন্ট ছিল না, তুমি আমাকে জোর করে নিয়ে আসছো। এখন সে যদি এরকম হয় পরিস্থিতির কারণে বলে, সেটা এক বিষয়। আর যদি এমন হয় যে সত্যি তুমি তাকে জোর করে নিয়ে আসছো, তাহলে চুক্তি হবে না, এবং হচ্ছে ওই যে লস তোমাকে বেয়ার করতে হবে, তোমাকে নিতে হবে।
আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তাহলে তো এটা তার সম্মতি ছিল, তাহলে চুক্তি হবে, তুমি তোমার প্রিভিলেজ পাবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সার্টেনিটি, অর্থাৎ নির্দিষ্টতা থাকতে হবে, নির্দিষ্টতা থাকতে হবে। সে যে সে আমরা কোন বিষয়ে চুক্তি করব, কোন পণ্যের ক্ষেত্রে চুক্তি করব, কোন কোন ক্ষেত্রে চুক্তি করব। এখন আমি তো আমি যদি তোমাকে বলি যে তুমি তুমি এই তুমি এই কাজগুলো করে দিলে 1000 টাকা দিব, এই কাজগুলো করে দিলে আমি একজনকে বললাম যে তুমি আপনি যদি এই কাজগুলো করে দিতে পারেন আপনাকে দিন শেষে 1000 টাকা দেয়া হবে। তাহলে সে সে দিন শেষে আসলো, আসার পরে আমি বললাম যে বললো যে হ্যাঁ আমি তো কাজ শেষ করছি, এই কাজগুলো শেষ করছি, এখন আমাকে 1000 টাকা দেন। আমি তখন আমি কি এরকম বলতে পারবো না যে কোথায় আপনি কাজ শেষ করছেন, কাজ তো এই যে একটা জায়গা দেখায় দিয়ে বললাম যে এই কাজগুলো শেষ করেন, এই তো কাজ পড়ে আছে। তো এইটা কি নির্দিষ্ট? আসলে তাকে তো বলাই হয় নাই যে এই এই ঘরের কাজগুলো করেন, এই ঘরের কাজগুলো করেন বা এই অফিসের কাজগুলো করেন। তো এইখানে অফিসে ধরো অফিসে কি আছে, কোন কাজগুলো করবে, সে ধরো বইগুলো এলোমেলো আছে, সে কি বইগুলো গুছিয়ে দিবে, সে কি তোমার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো ঠিক করে দিবে, না ফাইলগুলো ঠিক করবে, অনেকগুলো কাজ আছে না, না ঘরটাকে প্রিপেয়ার করবে, না কোনো কিছু সেট আপ করবে। তো এইরকম যে অনির্দিষ্ট ব্যাপার থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে এই রুমে কাজগুলো করে দিলে আমি 1000 টাকা দিব, তাহলে এইভাবে কি হবে না, চুক্তি হবে না। বা আমরা বললাম যে যদি এইরকম করি, এইরকম বিজনেসের ক্ষেত্রে করে যে আমরা ব্যবসা করব, আমরা ব্যবসা করব, তুমি তুমি 1 লাখ টাকা দিবা, তোমার প্রত্যেকে 1 লাখ টাকা করে দিবে, আমরা ব্যবসা করব। দেন কিছু দেন হচ্ছে যে ব্যবসা শুরু, দেন কি ব্যবসা করবে। এখন এর মধ্যে দেখা গেছে যে যদি যদি ধরো কোনো একজন বা কোনো একটা সমস্যা অ্যারাইজ হয়, তখন কি একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করতে পারবে বা সু করতে পারবে? এম আই ক্লিয়ার? কারণ কোন বিজনেস করবে, তারা কি ই কমার্স করবে, না বুটিকের কাজ করবে, না পণ্য নিয়ে ব্যবসা করবে, না না সেবা নিয়ে ব্যবসা করবে, অর্থাৎ যেই কাজটা করবে সেই কাজটা কি হতে হবে, তাদের নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট হতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে তোমাকে এই এই নির্দিষ্ট কাজগুলো, অর্থাৎ তুমি যদি এই ফাইলগুলোর কাজ করে দিতে পারো, এই 10টা ফাইলের কাজ করে দিতে পারো, তাহলে তোমাকে 1000 টাকা দিব। তুমি যদি এই বুটিক ব্যবসা করো, তাহলে আমরা এই ক্ষেত্রে প্রফিট দিব। এই যে যখন আমরা নির্দিষ্ট করে ফেলবো, তখন কি হবে, এটা চুক্তি হবে। আর যদি অনির্দিষ্ট করে বলা হয় এই কাজ করে দাও বা এই ব্যবসা করব, এরকম অনির্দিষ্ট কথা বলা হলে তাহলে এইটা চুক্তি হবে না। তখন আমরা লিগালি আমাদের যে লিগালি যে ক্লেম, অর্থাৎ প্রিভিলেজ, অর্থাৎ আমাদের যে সুবিধাগুলো, আমরা এটার জন্য সু করতে পারবো না। আচ্ছা, এরপরে দেখো আরেকটা টার্মস, খুব মজার টার্মস, সেটা হচ্ছে যে চুক্তি পালনের সম্ভাব্যতা, চুক্তি পালনের সম্ভাব্যতা। আচ্ছা, চুক্তি পালনের সম্ভাব্যতা হচ্ছে যদি এইরকম অর্থাৎ চুক্তি পালনের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বলবো যে সেটা সম্ভব হতে হবে, ইম্পসিবল এমন একটা কথা বলছি যেটা অসম্ভব, যেটা অসম্ভব বলছি। যদি এক লোককে বলি যে আপনি 5 তলা থেকে লাফ দেন, আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, এটি কি পসিবল? 5 তলা থেকে লাফ দেন, লাফ দিয়ে আপনার লাফ দিলে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। অথবা আপনি হিমালয়ে উঠতে পারবেন, হিমালয়ে উঠতে পারলে আপনাকে আপনাকে আমরা এই যে 1 লাখ টাকা দিব, এখানে তো কনসিডারেশন আছে, টাকা আছে,
এরপরে হচ্ছে যে তোমার ধরো অফার দিলাম, সে যদি অ্যাকসেপ্ট করে, কিন্তু এটা কি চুক্তি পালনের সম্ভাবনা হবে? শুনতে পাচ্ছ? সে ধরো আমি একজনের সাথে চুক্তি করলাম যে ভাই আপনি আপনি যদি 10 তলা থেকে লাফ দিতে পারেন আপনাকে আমি 1 লাখ টাকা দিব। এখন এই লোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই আপনি 1 লাখ টাকা দেন, আমি লাফ দিব। তো এখন এই এই কথা বলে সে 1 লাখ টাকা নিল, নিয়ে এখন সে বলতেছে আমি তো আমি লাভ দিব না। এখন আমি বললাম আপনি তো এই টার্মে চুক্তি হয়েছে, আপনাকে লাভ দিতেই হবে, আদারওয়াইজ হবে না। এখন দুইজনে যদি আদালতে যাওয়া হয় তাহলে কি হবে? এটা তো কিছু হবে না। কি হবে না? এটা তো চুক্তি হয় নাই। আর চুক্তি এটা হয় নাই? সম্ভব না। বুঝে ফেলছো? এটা তো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সম্ভব না। এখন যেটা হচ্ছে ওই দুইজনের কথা শুনবে, দুইজনের কথা শুনে কিন্তু এখানে দেখছো কতগুলো বিষয় আছে। এখানে অফার ছিল না, দুইটা পক্ষ ছিল। কি কি এখানে জি, কি জি। কি উপাদান ছিল বলো তো? দুইটা পক্ষ এখানে ছিল, টাকা, হ্যাঁ, টাকার ইয়ে ছিল। অফার ছিল, অ্যাকসেপ্টেন্স ছিল, এরপরে সম্মতি ছিল, ছিল না? জি, কনসিডারেশন ছিল, ছিল প্রতিদান, জি। কিন্তু সবগুলো কিন্তু ছিল। নির্দিষ্ট করেও বলছি ভাই 10 তলা থেকে লাফ দিতে হবে, তাই না? জি, কিন্তু এটা কি সম্ভাব্যতা আছে? না, না, এই এটা কি জন্য তো সম্ভব? হয় নাই। এই জন্য এই যে বুঝছো বিষয়টা খুব ইন্টারেস্টিং না? জি, জি, অন্যান্য কিন্তু জি। সব উপাদান ছিল, কিন্তু কি ছিল না বলতো? সম্ভাব্যতা ছিল না। সম্ভাব্যতা ছিল না। সো সম্ভাব্যতা যেহেতু ছিল না, তার মানে এটা চুক্তি হবে না। ক্লিয়ার? জি, এই জন্য আদালত বলবে যে এটা চুক্তি হয় না, এটা আপনি কোনো সুবিধা পাবেন না। আর যদি চুক্তি হইতো তাহলে কি হইতো? ফ্রড, অর্থাৎ সে কি ফ্রড করছে, তাই না? সে ফ্রড করছে, এই এই অনুযায়ী আমি কি করতাম? প্রিভিলেজ পেতাম ইজিলি। এখন আদালত থেকে আমি কোনো কিছু ক্লেম করতে পারবো না, সু করতে পারবো না, পারবো? না। আচ্ছা, আরেক দেখো ফাইনালি যে টার্মসটা আছে সেটা হচ্ছে চুক্তি আমরা কি করব? লিখিত করে নিব, লিখিত এবং নিবন্ধিত। তাহলে যেটা করব যে আমরা এই যে যেই টার্মস এবং এগ্রিমেন্ট গুলো হবে সেটা সাধারণত কি করে নিব? লিখিত, এবং চেষ্টা করব যে যদি কোনো নিবন্ধনের ব্যাপার থাকে সেটা করিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ লিখিত এবং নিবন্ধিত হলে যেটা হচ্ছে আমরা যেটা করতে পারি আইনগত সুবিধাগুলো, অর্থাৎ এইটা টোটালি কি হবে? এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট হলে দেন হচ্ছে যে আমরা আমাদের এইখানে দেখো লিখিত হলে যে বিষয়গুলো থাকে, এখানে প্রস্তাব থাকবে, এরপরে হচ্ছে ইয়ে অ্যাকসেপ্টেন্স থাকবে, এবং আইনগত সম্পর্কগুলো, আইনগত প্রতিদান, আইনসঙ্গত উদ্দেশ্য, এই সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ারলি লেখা থাকবে না? ডিটেল লেখা থাকবে না? জি, স্যার। জি, আচ্ছা, জি, ডিটেল লেখা থাকলে তখন মেইনলি যেটা হয় যে আমরা কি করতে পারবো? আমাদের রাইটস বা প্রিভিলেজ গুলো আদায় করতে পারবো না? জি, জি, সে আমি ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুললাম তখন কি আমার সাথে চুক্তি হয়ে গেল। আমি যখন মোবাইল সিম কিনি তখন মোবাইল কোম্পানির সাথে আমার কি হয়ে গেছে? চুক্তি। মোবাইল কোম্পানির সাথে আমার কি হচ্ছে? চুক্তি হচ্ছে। চুক্তি হচ্ছে না? তো যখন আমরা সিম করি আমরা কি এখন তো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, একেবারে এক্সিলেন্ট চুক্তি, তাই না? অনলাইনে চুক্তি হচ্ছে। তো এইভাবে বেসিক্যালি হচ্ছে যে আমরা কি করব? লাস্ট ওরা কিন্তু লিখিত ডকুমেন্টে কি করায়? সাইন সাইন করে ফেলা হয় কিন্তু, তাই না? তাহলে কোম্পানি কিন্তু কোম্পানির এন্ড থেকে সুবিধাগুলো দেয়া আছে। তো আমার এন্ড থেকে যেই বিষয়গুলো হচ্ছে আমিও কিন্তু লিগ্যাল প্রিভিলেজ পাবো। আমি লিগ্যাল প্রিভিলেজটা কিভাবে পাবো? এই চুক্তি আইনের আওতায় পাবো। অর্থাৎ আমার সাথে কিন্তু এই যে এই বিষয়গুলো আমার পক্ষে আছে। অফার, অ্যাকসেপ্টেন্স, আইনগত সম্পর্ক, আইনসঙ্গত প্রতিদান, আইনসঙ্গত উদ্দেশ্য, এরপরে যেটা হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা, স্বাধীনসায়, ফ্রি কনসেন্ট, যেটা নির্দিষ্টতা, চুক্তি পালনের সম্ভাব্যতা, লিখিত ও নিবন্ধিত। এই উপাদানের ক্ষেত্রে আমি কিন্তু সুবিধা অ্যাভেল করতে পারবো।
এই উপাদানগুলোর ক্ষেত্রে আমি আমার সুবিধা অ্যাভেল করতে পারবো। আর যদি আমার সুবিধা কোম্পানি, অনেক সময় আছে না কোম্পানি দিতে চায় না, কোম্পানি দিতে চায় না, তখন যেটা আমরা কি করতে পারবো, এটা সু করে আদালতের মাধ্যমে নিতে পারবো। অনেক সময় এরকম আমাদের এইখানে যেটা হচ্ছে যে কিছু টেলিকমের আচ্ছা আমরা বাইরের বিষয়গুলো বলি। অনেক সময় দেখবে যে অনেক কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে কোম্পানি যদি কোনো প্রোডাক্ট খারাপ দেয় বা কোনো কিছু খারাপ করে, তখন কিন্তু হচ্ছে যে কি করতে পারে, ওই যে কনজিউমার, আমাদের কনজিউমার রাইটস একটা আছে, সেটা ছাড়াও আমার সাথে এগ্রিমেন্ট হচ্ছে, আমি কি করতে পারবো, সু করতে পারবো। তখন তারা কি করে সু করে যে আপনার এই প্রোডাক্ট খেয়ে বা এই বিষয়টা ইউজ করে আমি এই অসুবিধায় পড়ছি, আমার এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই জিনিসগুলো তখন আদালতে যায় এবং একটা সময় শেষে এটা রায় হয়, এবং রায়ে যদি দেখা যায় কোম্পানি ওইরকম কিছু করে থাকে, তাহলে তাকে বিশাল একটা অ্যামাউন্ট জরিমানা দেয়া হয়। এইরকম কিন্তু ইউরোপীয় দেশগুলো বা আমেরিকার দেশগুলোতে প্রায়শই হয়, প্রায়শই হয়ে থাকে। তাহলে এইগুলো কি বা অন্যান্য দেশগুলোতেও হয়। তাহলে আমরাও আমাদের রাইটস এর ক্ষেত্রে এগুলো আদায় করতে পারি। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম, চুক্তির অপরিহার্য উপাদান সম্পর্কে জানলাম। দেন হচ্ছে যে এটা খুবই সিগনিফিকেন্ট একটা টপিক, প্রায়ই আসে তোমাদের এক্সামে, এটা প্রায়ই আসে, এবং হচ্ছে এটা লাইফের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো যারা ক্লাস করেছো তারা তো ডেফিনেটলি খুবই বেনিফিশিয়ারি হবে। তো দেন হচ্ছে আজকে তোমরা কোশ্চেন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। টপিকটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আর দ্যাটস অল ফর দ্য টাইমিং। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে।